আমি সবসময় একটা ব্যাপারে সম্পূর্ণভাবে আমি স্থির ছিলাম। আমার স্থির বিশ্বাস ছিল যে ভারতবর্ষ 10,000 বছরের ভারতবর্ষের ইতিহাসে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সন্নিবেশ, ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজে, সংস্কৃতিতে, এটা বর্তমান ভারতের একটি সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন কারণে ক্ষমতা দখল করে ভারতকে ভিন্ন দিকে, সাম্প্রদায়িকতার দিকে প্রবাহিত করে দক্ষিণ পূর্ব এশিয়াকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তবে আমি আপনাদেরকে সবসময় বলতাম, অন্ধকার যত গভীর হবে সূর্য তত কাছে আসবে, প্রভাত সূর্য তত কাছে আসবে। এবং আমার ধারণা ছিল সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন ভেদাভেদ প্রথা মাধ্যমে বিজেপি আরএসএস যতই মানুষকে অন্ধকারে রাখুক, ভারতের মানুষ জাগবেই। এবং আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, মোদির যে শক্তি নিয়ে ক্ষমতা এসেছে দুইবার 14 সনে এবং 19 সনে, আগামী 24 সনে, এটা আমি 5 বছর যাবৎ বলছি কথাটা, মোদি বা বিজেপি সেই ক্ষমতা নিয়ে আর আসতে পারবে না। এবং আমি খুব খুশি যে আমার সেই চিন্তা, চেতনা, ভবিষ্যৎবাণী যাই বলেন না কেন, এটা প্রমাণিত হয়েছে। মোদি বিজেপি সেই শক্তি নিয়ে আর ক্ষমতায় আসতে পারে নাই। ভারতের সাম্প্রদায়িক শক্তির গলায় রাশ টেনে দিয়েছে ভারতের মানুষ। আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলতে পারি, এখন যে ক্ষমতা মোদির, গতকালকে আমি দেখলাম সেখানে মোদি শপথ নিয়েছেন। আমার তো মনে হয় না 4 তারিখে নির্বাচনের ভারতের ফলাফল ঘোষণার পরে মোদি সঠিকভাবে ঘুমাতে পেরেছে রাতে। যতই নাটকের মতো নাটকীয়তা করুক, ভাব দেখাক বা অভিনয় করুক যে আমার জয় ঠিক আছে, আসলে এটা হলো নাটকীয়তা। কিন্তু মোদির আসল ব্যাপার হলো রাত্রে যখন ঘুমায় তখন মোদি দেখে, আগে যে মানুষ মোদি সরকার বলতো, এখন আর এটাকে মানুষ মোদি সরকার বলবে না, বলবে এনডিএ সরকার। আর এনডিএ মানে কি? মোদির ডাইনে হলো নাইডু, চন্দ্রবাবু নাইডু, বামে হলো নীতিশ কুমার। দুইজনকে এই বলা হয় ভারতের পল্টি বাবু। এবং দুইজনের নামের পিছনে সামনেই দন্তন্য আছে। নাইডু মানে না। মোদি রাত্রে ঘুমায় সময় চিন্তা করে ঘুমাতে হবে যে সকালে উঠে দেখব চন্দ্রবাবু বলেছে আমি না, তাহলে আমার ক্ষমতা থাকবে না। আবার নীতিশ যে বারবার দল পরিবর্তন, গতি পরিবর্তন, মত পরিবর্তন করে, সেই নীতিশ হঠাৎ করে যে কোনো সময় বলতে পারে যে না, আমি আর আপনার সঙ্গে নাই। এবং এটা খুব একটা দুর্বল সরকার হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি খুব সঠিকভাবে কথাটা বলতে চাই। আমি 1977 সনে ইন্দিরা গান্ধীর ইলেকশনের পরাজয়ের ব্যাপারটা দেখেছিলাম, কংগ্রেসের পরাজয়ের ব্যাপারটা আমি দেখেছিলাম। তখন সমস্ত কংগ্রেস এবং তার জোট মিলে 177টা পার্লামেন্ট সিট পেয়েছিল। আর বাকিগুলো সব জয়প্রকাশ নারায়ণের প্রকৃত নেতৃত্ব এবং মোরারজি দেশাই, চরণ সিংদের নেতৃত্বে, জগজীবন রামদের নেতৃত্বে সেদিন বিরোধীরা পেয়েছিল এবং তারাই সরকার গঠন করেছিল। কিন্তু 2.5 বছরের বেশি কংগ্রেসের বিরুদ্ধে যে সরকার দেশাইয়ের নেতৃত্ব হয়েছিল, উনি ছিলেন মাত্র 18 মাস ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে চরণ সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র 9 মাসের জন্য। তারপরে আর তারা থাকতে পারে নাই। 1980 সনে ইলেকশন হয়েছিল, মধ্যবর্তী ইলেকশন, এবং সেই ইলেকশনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেছিল। শুধু একবার ভারতের মানুষকে বলেছিল আমার ভুল হয়েছে, মাফি মাঙ্গেগা। সেই মাফ চেয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেছিল। এবং 1984 সনের 31 অক্টোবর ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পূর্ব পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় ছিল। আমার কাছে আজকের মোদির যে ঐক্য, সেই ঐক্যটাকে সেই রকম মনে হয়। এইরকম ক্ষমতা নিয়ে ভারতে বিরোধী দলগুলো এসেছে, বিশেষ করে পশ্চিম বাংলায়। আমি তো মনে করি এখন ভারতের শ্রেষ্ঠ নেতার নাম হলো মমতা ব্যানার্জি। আবারও বলছি, আমি এখনো মনে করি ত্যাগে, তিতিক্ষায়, সাহসে, শক্তিতে, চিন্তায়, চেতনায়, আইকিউতে মমতা ব্যানার্জি হলো এখন ভারতের শ্রেষ্ঠ নেতা। যদিও তার দুর্ভাগ্য হলো তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন। বাংলায় জন্মগ্রহণ করলে দিল্লিওয়ালারা তাকে ভারতের নেতৃত্ব দিতে চায় না, যেমন অনেককেই, বাংলার অনেককে দেয় নাই। প্রথমত দেয় নাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, দ্বিতীয়ত দেয় নাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তৃতীয়ত দেয় নাই জ্যোতি বসুকে, চতুর্থত দেয় নাই প্রণব মুখার্জিকে,
এবং পঞ্চম হিসাবে এখন এসেছে মমতা ব্যানার্জি। আমি এখনো মনে করি ইন্ডিয়া জোট যদি নীতিশ কুমারের কথা প্রথম চিন্তা বাদ দিয়ে বলতো মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব দিবে, নিশ্চিতভাবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতো। এখনো আমি মনে করি মমতা সুস্থ থেকে যদি নেতৃত্ব দেয়, তার সাথে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসে যে নেতৃত্ব আছে, যুব নেতৃত্ব এবং সঠিক নেতৃত্ব আছে, একসময় তারাই ভারতবর্ষের নেতৃত্ব করবে। তারা ছাড়াও ভারতবর্ষের সেই তার পার্টির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিহারের তেজস্বী যাদব, অখিলেশ সিং যাদব, উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এবং কেজরিওয়াল, আরো অনেক নেতৃত্ব এসেছে যাদেরকে নবরত্ন বলা হয় ভারতবর্ষে। তাদের সামনে মোদি কিছুতেই টিকতে পারবে না এবং আমি মনে করি 6 মাসের মধ্যে মোদির গদি টলটলয়মান হবে এবং পড়ে যাবে এবং নতুন করে হয় ভারতে নির্বাচন হবে, তা না হলে ইন্ডিয়া জোট ক্ষমতায় ভারতে আসবে। নতুন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তি ভারতবর্ষের ক্ষমতায় আসবে। তখন ভারতবর্ষ আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া আলোকিত হবে। আমি খুব পরিষ্কারভাবে এখনো বলছি, মোদী সরকার আগের শক্তি নিয়ে আর ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। যারা এখান থেকে আগেই শাড়ি পরে রেডি ছিলেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হায় রে, পৃথিবীর সমস্ত প্রোটোকল ভেঙে আমি দেখলাম মোদির তখনও মেজরিটি প্রমাণিত হয় নাই। মোদির দল বিজেপি 240টা সিট পেয়ে আরো 32টা সিটের জন্য অপেক্ষা করছে। এনডিএ জোটে নড়াচড়া মাত্র শুরু হয়েছে, তখনই দেখলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীতে এত বড় সাবঅর্ডিনেট নেতৃত্ব, পাশের দেশের এত বড় সাবঅর্ডিনেট নেতৃত্ব পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই বন্ধুরা। আমি যে বলি বারবার যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন মোদির দাস এবং কৃতদাস, সেই কৃতদাসের ভূমিকাটা যেন আবার এইবারের নির্বাচনে মেজরিটি পাওয়ার আগেই, প্রধানমন্ত্রিত্ব পাওয়ার আগেই, সংসদীয় নেতা হওয়ার আগেই, রাষ্ট্রপতি ডাক দেওয়ার আগেই অভিনন্দন জানিয়ে আবার প্রমাণ করলো আমরাই হলাম বাংলাদেশের সরকারই হলো মোদি সরকারের আসল কৃতদাস। এবং আমি জানি যেদিন মোদি পড়ে যাবে সেদিন বাংলাদেশ সরকার থাকবে না এবং সেই দিনটার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যে মোদি সরকার কবে যাবে।